বাবু তুমি? এই আফরোজা, আফরোজা, এই এই আফরোজা, আফরোজা, কি ব্যাপার? আমি তো ঠিক বুঝলাম না। আমার স্ত্রী আমাকে দেখার পর সে অজ্ঞানে পড়ে গেল কেন? বিষয়টা তো আসলে দেখতে হইব। ডক্টর একটা ফোন দি, ডক্টরে ফোন দি। হ্যালো ডক্টর, ডক্টর আপনি একটু ইমার্জেন্সি 13 নম্বর সেক্টরে একটু আসেন তো। ওই যে 5 নম্বর বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, দুইতলায়। জি 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 জি, আমার স্ত্রী খুবই অসুস্থ হয়ে পড়ছে, অজ্ঞানে পড়ছে। ডক্টর একটু তাড়াতাড়ি আসেন ডক্টর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডক্টর। আফরোজা, এই আফরোজা, আফরোজা, পানি। আফরোজা, এই আফরোজা, এই এই আফরোজা, এই হ্যালো, এই ওঠো। এই চলো চলো, রুমে চলো, বিশ্রাম করো। আসো আসো। শুভ শুভ। আমি ঠিক বুঝলাম না আফরোজা, আফরোজা, আমি ঠিক বুঝলাম না আমার স্ত্রী এভাবে মাথা ঘুরে পড়ে গেল আমাকে দেখার পর। ডাক্তার মনে হয় চলে আসছে। আসুন ডাক্তার সাহেব, এই যে এই রুমে আসছি, দেখেন। বাবু সাহেব, জি বলেন। মূলত আপনার স্ত্রী কতক্ষণ যাবত এই অবস্থায় আছে? এই যে ঘন্টাখানেক যাবত এই অবস্থায় আছে, আমি খুব মানে আমার মাথায় কাজ করতেছে না। ডাক্তার সাহেব দেখেন না আমার স্ত্রীটা কি হয়েছে। আপনার কোনো প্যারাশানি করার দরকার নাই, আমি দেখতেছি বিষয়টা। চোখটা দেখি, এই চোখটা দেখি। বাবু সাহেব, জি জি, আপনি আমার সাথে একটু বাইরে আসেন। আসেন। ডাক্তার সাহেব কি হয়েছে আমাকে একটু বলুন না। ডাক্তার সাহেব আমার স্ত্রীর কি হয়েছে ডাক্তার সাহেব? আসলে বাবু সাহেব, আপনার ঘাবড়াবার কিছু নেই, আপনার জন্য একটা গুড নিউজ আছে। বাবু সাহেব, আপনি তাড়াতাড়ি মিষ্টি খাওয়ান, আপনি তো বাবা হতে চলেছেন। বাবা হতে চলেছে মানে? কি হলো বাবু সাহেব, আপনি এমন অবাক হয়ে গেলেন কেন? আমি নাকি বাবা হতে চলেছি? আমি তো 10 বছর যাবত প্রবাসে ছিলাম। তাহলে আমার স্ত্রী কিভাবে কিভাবে মা হতে গেল? হ্যাঁ, কিভাবে তার গর্ভে সন্তান আসলো? ডাক্তার সাহেব আপনি কি ঠিকঠাক পরীক্ষা করছেন? হ্যাঁ বাবু সাহেব, আমি একদম ঠিকঠাকভাবে পরীক্ষা করেছি, আমার পরীক্ষার ভিতরে কোনো ভুল নাই। আপনার স্ত্রী মা হতে চলেছে আর আপনি বাবা হতে চলেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ডাক্তার সাহেব। তাহলে আপনি আপনি আপনার 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 ব্যাগটা ধরেন ডাক্তার সাহেব। সাহেব 1000 টাকা আপনাকে দিলাম, আপনি মিষ্টি খাইন। আচ্ছা ধন্যবাদ ডাক্তার সাহেব, আপনি আমাকে সময় দেওয়ার জন্য ডাক্তার সাহেব। আচ্ছা, আসি তাহলে। কোনো সমস্যায় বললে আমাকে ফোন দিন। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আমাকে কি শোনালো ডাক্তার? হায় আল্লাহ, হায় আল্লাহ, আমি এখন কি করব? আমি মুখ কীভাবে দেখাবো মানুষজন যদি জানে যে আমার স্ত্রীর গর্ভের সন্তান? আমি তো 10 বছর তো প্রবাসে ছিলাম। 10 বছর প্রবাসে থাকতে আমার স্ত্রীর গর্ভের সন্তান আসলো কীভাবে? এটা আমাকে দেখতে হবে। আর আমার স্ত্রীকে একটু বুঝতে দেওয়া যাবে না তার গর্ভের সন্তান আছে। দেখি আমার স্ত্রী আমাকে কি বলে। আফরোজা, 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 রে, তুমি তুমি কখন আসলে? এই যে আমি আসলাম, এই মাত্র আসলাম।
আর আমি এখানে কিভাবে আসলাম? আসলে তুমি একটু অসুস্থ হয়ে পড়ছিলে, এই জন্য আর কি তুমি এখন শুয়ে আছো। আচ্ছা একটা কাজ করো, তুমি শুয়ে থাকো, শুয়ে থাকো। আরে না, আমি অসুস্থ না তো। না, তুমি একটু অসুস্থ হয়ে পড়ছো তো, তুমি শুয়ে পড়ো। আমি আচ্ছা, আমি অসুস্থ না, শোনো, তুমি যাও, তুমি যাই ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করতেছি। আরে বসো বসো, তুমি বসো। তুমি কোথায় যাচ্ছ? তুমি অসুস্থ? আর হ্যাঁ, তুমি অসুস্থ, তুমি বিশ্রাম করো, তোমার জন্য আমি খাবার বানাইতে যাচ্ছি। আরে তুমি এগুলা কি বলতেছো? এতদিন পরে তুমি আসলা, বিদেশ থেকে 10 বছর পরে, আর তুমি আমার জন্য খাবার বানাবা? না না, আমি অসুস্থ না, আমি ঠিক আছে, তুমি যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, আমরা একসাথে দুইজনে বসে খাবার খাবো, যাও। আমি তাহলে ফ্রেশ হতে গেলাম, তা তুমি যাই তাহলে খাবার বানাও, আমি তাহলে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যাও। হায় আল্লাহ, এতদিন পর আমার স্বামী প্রবাস থেকে আসলো, না জানে কি থেকে কি হয়ে যায়। আর এদিকে আমার পেটে আমার বয়ফ্রেন্ডের সন্তান। আমি কিছুই ভেবে পাচ্ছি না যে আমি কি করব। না না, আমাকে এভাবে বসে থাকলে চলবে না। যেভাবেই হোক আমাকে একটা উপায় বের করতেই হবে। আমি 10 বছর পর প্রবাস থেকে দেশে আসে ডক্টর আমাকে বললো আমার স্ত্রীর পেটে নাকি সন্তান। আর রীতিমতো আমার সাথে অভিনয় করে যাচ্ছে। মানে সে এমন অভিনয় করতেছে, মনে হচ্ছে আমি কোনো কিছুই বুঝতে পারি নাই, কোনো কিছু জানতে পারি নাই। হায়রে, হায়রে নিয়তি, আমার কপালে আজকে এটাই ছিল। এবার আমার স্ত্রী কার সাথে কথা বলতেছে? আচ্ছা যাক, আমার বয়ফ্রেন্ডে একটু ফোন দিই। হ্যালো, তুমি কই? আরে আমি তো আছি, এই তো আমাদের দোকানের সামনে। এখন কি হয়েছে? আরে একটা তো ঘটনা ঘটে গেছে। ঘটনা? কি ঘটনা? আরে হঠাৎ করে আমার হাজবেন্ড এসে পড়ছে বিদেশ থেকে। কি বলো? তাহলে তো চরম বিপদে পড়ে গেলাম। তাহলে এখন কি করা যায় বলো তো? একটা কাজ করলে ভালো হয় না? আমার হাজবেন্ডে বিদেশ থেকে গয়না টাকা পয়সা নিয়ে আসছে, এইসব নিয়ে আমরা পালিয়ে যাই। তুমি কথাটা খারাপ বলোনি, কথাটা ভালোই বলেছো। আচ্ছা শোনো, তাহলে একটা কাজ করো, আমি 8 নম্বর ব্রিজে দাঁড়িয়ে থাকবো, তুমি তাহলে কালকে বিকেলে এখানে চলে আসো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এখন আমি তাহলে রাখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি, আমার টাকা পয়সা সব কিছু নিয়ে চলে যাবে ওই ছেলের কাছে? আর কি বললো, 18 নম্বর ব্রিজের পরে কালকে আসবে? আমিও দেখতে চাই, সমস্যা নাই, আমিও দেখতেছি। আরে তাড়াতাড়ি যাই, আগে নাস্তাটা রেডি করে দিয়ে আসি, নাহলে আবার ওই আশা পড়বো। আরে তুমি রেডি হয়েছো? চলো আমরা আগে খাওয়া দাওয়া করে নিই। না আপনার যা, আমি এখন খাওয়া দাওয়া করবো না। হ্যাঁ, আমি একটু বাইরে যাচ্ছি। আমার খালা খুব অসুস্থ, আমি আমার খালার বাসায় যাচ্ছি। তুমি এটা কি বলছো? এতদিন পরে আসছো, তুমি এখন খালার বাসায় যাবে? আচ্ছা চলো আগে খাওয়া দাওয়া করে নিই। না, আমি এখন খাওয়া দাওয়া করবো না, আমি ইমার্জেন্সি খালার বাসায় যাচ্ছি, আমার সময় শেষ। তুমি বাসায় থাকো। হ্যাঁ, আচ্ছা শোনো, আমি তোমার সাথে যাই। না না, আমার সাথে তোমার যাইতে হবে না, তুমি বাসায় থাকো। এত বড় বাসা ফাঁকা রেখে যাওয়া যাবে না, তুমি বাসায় থাকো। আমি 2 দিনের জন্য আর কি খালার বাসায় যাচ্ছি, আমি চলে আসবো। সরে যাবো, আমি একটু ব্যস্ত আছি। আচ্ছা তাহলে যাও, সাবধানে যাও। আচ্ছা। যাক, যেহেতু 2 দিনের জন্য চলে গেছে, এখন আমি ব্যাগে কি কি আছে গুছায়া আমিও এখান থেকে পালিয়ে যাব। যাক, তাড়াতাড়ি চলে যাই, ওই আস্তে আস্তে তাড়াতাড়ি চলে যাই।
তুমি কই? এই যে আমি অনেকক্ষণ ধরে আইসা দাঁড়ায় রইছি, এখনো তুমি আসার সময় নাই। এই যে এসে পড়ছি, আমি ব্রিজের নিচে, আমি ব্রিজ থেকে উঠতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল এখন আসতেছে না? আরে আমার জামাই যদি চলে আসে কি করব বুঝতেছি না। ফোনও তো দিলাম, এখনো আসতেছে না। অনেকক্ষণ তো হয়ে গেল। ভালো লাগতেছে না। কখন যাব? ওই যে ওই চলে আসছে, ওই আসার লগে লগে চলে যাব। এখানে এক মুহূর্ত থাকা যাবে না, আমার হাজবেন্ড চলে আসছে। আফরোজা, তুমি কখন আসছো? এই আমি তো অনেকক্ষণ ধরে আসছি, এত দেরি হলো কেন তোমার? আর বলো না, ওই রাস্তা অনেক জ্যাম ছিল তো, সেই জন্য আমার আসতে দেরি আর হলো। তুমি তো জানো যে আমি বাসা থেকে অনেক কষ্ট করে বের হয়েছি। আসলে ওর খালা খুব অসুস্থ তো, তাই সে চলে গেছে। এই খাবারও খায় নাই, এমনিতে চলে গেছে। তো এই ফাঁকে আমি সবকিছু নিয়ে লাগেছে, টাকা পয়সা অলংকার যা আছে সবকিছু নিয়ে লাগে সহকারে নিয়ে আসছি। চলো এখান থেকে আমরা তাড়াতাড়ি পালি। হ্যাঁ হ্যাঁ, যাবো তো। তার আগে একটু চেক করে নিই তুমি সবকিছু আনছো কিনা। আরে আমি তো তোমাকে বলছি আমি সবকিছু আনছি, না, আমার দেখার কি আছে? তারপরে একটু দেখে নিই। স্বামী যদি চলে আসে পড়ে, আমি তো খুব ভয়ে আছি। আরে বাবা, এতগুলো টাকা! আমি তো এখন লাকি বাম্পার। আরে আমি তোমাকে তো বলছি আমি সবকিছু নিয়ে আসছি। আরে না, তারপরে একটু দেখে নেওয়া ভালো না? সবকিছু ঠিকঠাক আছে। এই শোনো, আমি না প্রচন্ড ক্ষুধার্ত। ওই তুমি আমাকে ফোন দিলে আর আমি তাড়াহুড়ো করে চলে আসলাম, তো খাওয়া দাওয়া কিছুই হয়নি। তুমি এক কাজ করো, তুমি এখানে একটু বিশ্রাম নাও। আমি ওই সামনে দেখি কোনো দোকানপাট পাই কিনা, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি। আর আমিও তো ক্ষুধার্ত। ঠিক আছে, তুমি এখানে বসো। আরে তুমি এগুলা কি বলতেছো? এখানে যদি আমার স্বামী চলে আসে, চলো খাইতে হলে দুইজন একসাথেই যেয়ে খাবো। চলো লাগেজ নাও, আমরা দুইজন আরে না বুদ্ধু, এত ভয় পেও না। এখানে তোমার স্বামী আসবে না। তুমি বললে না তোমার স্বামীর খালামণি নাকি অসুস্থ, উনি সেখানে গেছে। এত ভয় পাচ্ছ কেন? তুমি এখানে বসো, আমি খাবার নিয়ে আসতেছি। তুমি থাকো, আমি আরে খাবার আনতে গেলাম। দাঁড়াও, তোমাকে একটা সুখবর দিতে ভুলেই গেছি। সুখবর? কি সুখবর? আরে তোমার সন্তানের মা হচ্ছি আমি। কি কি বললে তুমি? হ্যাঁ আমার সন্তানের মা মানে? হ্যাঁ। হাই হাই, ও এসব কি বলে? ও প্রেগনেন্ট মানে? ওর গর্ভে আমার সন্তান মানে? আরে ওর এই কথা শুনে তো পুরো আসমান আমার মাথায় ভেঙে পড়লো। আমি তো জাস্ট ওর সাথে টাইম পাস করতেছিলাম। ওর স্বামীর অর্থ সম্পদ স্বর্ণ অলংকার যা আছে সব কিছু আমি আমার করে নিতে চেয়েছিলাম, কিন্তু আমি কি ফাঁসে ফেসে গেলাম। না না, যেভাবেই হোক এখান থেকে আমাকে বাঁচতেই হবে। ওকে একটা ভুলভাল বুঝিয়ে আমি এখান থেকে কাটিয়ে পড়ি, দেখি। এই এত কি ভাবছো? ওই কিছু না। আচ্ছা তুমি এখানে বসো, আমি খাবার নিয়ে আসি। আরে! আমার প্রচন্ড খিদে পেয়েছে। আরে দাঁড়াও, লাগেজ লয়ে কোথায় যাচ্ছ? লাগেজ আমার কাছে থাক, সমস্যা নেই, আমি লাগেজ দেখে নিব। আরে তুমি আমার কথা শুনো। তুমি একা একটা মেয়ে একটা লাগেজ নিয়ে এখানে বসে থাকবে? যদি চুরি ছিনতাই কিছু হয়ে যায়, তোমার উপর যদি হামলা হয়, তাহলে তো বিপদ হয়ে যাবে। তুমি এখানে বসো, আমি খাবার নিয়ে আরে আসতেছি। হবে না হবে না, আমি পারবো, আমি সামলাই নিতে পারবো। আরে তুমি যাও তো। আরে তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো না? দিনকাল খুব খারাপ, জায়গায় জায়গায় চুরি ডাকাতি হচ্ছে। দেখো, এমনিতেই অনেক টেনশনে আছি, আমি এত রিস্ক নিতে পারবো না। তুমি এখানে বসো, আমি আরে খাবার তুমি আনতে কেন গেলাম। বুঝতেছো না? এখন আমার লাগেজটাও নিয়ে গেল, ওইও চলে গেল, আবার কখন না কখন আসে, না আবার আসেই না, সেটাও তো বুঝতেছি না। সে তো আমাকে নিয়ে যেতে পারতো, কিন্তু সে লাগেজটা শুধু নিয়ে গেল। ওই কি আমাকে ধোঁকা দিচ্ছে না তো? আমি আসলে বুঝতেছি না। টেনশনে আমার মাথা মতো ঘোরাচ্ছে। আমি আসলে বুঝতেছি না কি করব। আমি আবার আমার স্বামীকে ঠকাচ্ছি না তো? ফোন ওয়েটিং।
মানে কি? আমি তো আসলে বুঝতেছি না। বিজি দেখাচ্ছে রে। কি আমার ফোন কি ব্যাকলিস্টে ফেলাই দিছে? আচ্ছা আরেকবার দেখি তো। আরে সুইচ অফ। কি? হায় আল্লাহ, এটা কি হলো আমার সাথে? আমি যার সাথে ঘর থেকে বের হয়েছি সেও আমাকে ধোকা দিয়ে চলে গেল। আল্লাহ, আমার স্বামীকে আমি ঠকাচ্ছি, তাহলে কি তুমি আমাকে ঠকাচ্ছ? এটা তো আমি ঠিক করিনি। আল্লাহ, আমি এখন কোথায় যাবো? আমি আমি এখন তো বুঝতেছি না আমি কোথায় যাবো। আমার স্বামীকে তো আমি ঠকাইছি, এখন আমি কি করব আমি বুঝতেছি না। আল্লাহ, তুমি আমাকে পথ দেখায় দাও। আল্লাহ, এখন তো আমি আমার স্বামীর কাছেও যেতে পারবো না। এখন আমি কি করব? আল্লাহ, তুমি আমাকে পথ দেখায় দাও। আমার স্বামীকে তো আমি ঠকাইছি। আরে আমি যাকে ভালোবাসলাম, ভালোবেসে আমি সব কিছু ছেড়ে আসলাম, আমার স্বামীকে ঠকাইলাম, সেও আজকে আমাকে ঠকায় চলে গেল। আমি আমার সন্তানকে কি মুখ দেখাবো? আমার এই সন্তানের কি পরিচয় দিব? কার পরিচয় আমি বড় করব আমার সন্তানকে? আল্লাহ, আমি আমার স্বামীকেও ঠকাইলাম, আমি এখন কি করব? তুমি একটু আল্লাহ পথ দেখায় দাও। আমি বুঝতেছি না আল্লাহ, আমি কি করব? বুঝতেছি না আল্লাহ। আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও। আল্লাহ, আমি বুঝতেছি না আমি কি করব। আমার স্বামীকেও ঠকাইলাম, সব কিছু করলাম, এখন তো আমি কোথায় যাব? আমি কি করব? আমি বুঝতেছি না আল্লাহ। আল্লাহ, তুমি আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন বুঝতে পারলাম আমার স্ত্রী গর্ভে কার সন্তান। তাহলে এই ছেলেটারই সন্তান আমার স্ত্রীর গর্ভে। আমার না ভাবতে না খুব ঘৃণা হচ্ছে যে আমার স্ত্রী এই ধরনের একটা কাজ করতে পারলো। এসে আপনার যা কান্না করতেছে কেন? আরে তুমি তুমি এখানে? হ্যাঁ, কেন? আমি আজকে কি কোনো অপরাধ করলাম, ভুল করলাম? আরে না, তুমি আইসা। তুমি এখানে বসে বসে কান্না করতেছো, তাই তোমার কাছে আমি আসলাম যে আসলে কেন তুমি এখানে বসে বসে কান্না করতেছো এটা জানার জন্য। আমি আসলেও আমি তোমাকে ঠকিয়েছি। আমাকে ঠকাইছো মানে কিভাবে ঠকাইছো তুমি আমাকে? তুমি বিদেশ থেকে জানছো আমি সবকিছু নিয়ে এসে পড়ছি। আমি একটা ছেলেকে অনেক পছন্দ করতাম, ছেলেও আমাকে ঠকায় চলে গেছে। আমি বিদেশ থেকে যত টাকা পয়সা, স্বর্ণ অলংকার আনছি সব কিছু তুমি নিয়ে এখানে আইছিলে। হ্যাঁ আচ্ছা, এখানে আনার পরে কি হলো? তোমার টাকাগুলো ওই ছেলেটা নিয়ে চলে গেল। হ্যাঁ। হুম। আর তোমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা কার? তুমি তুমি কিভাবে জানো এটা? তোমার কি মনে হয় আমি কোনো কিছু জানি না? আমি সব কিছুই জানি, আমি সব কিছুই জানি, সব কিছুই আমি বুঝি। আর আজকে তুমি এখানে বসে যে কেন কান্না করতেছ সেটাও আমি জানি। শুধুমাত্র তোমার মুখ থেকে শোনার জন্য না, তোমার মুখ থেকে শোনার জন্য আমি তোমাকে প্রশ্নগুলো করেছি যে তুমি এখানে বসে কেন কান্না করছো। আসলে তুমি যে তোমার নিজের ভুলগুলো যে বুঝতে পারছো, এইটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, তুমি যে কাজটা করছো না, এটা অনেক বড় একটা অপরাধ করছো। তুমি অনেক বড় একটা অপরাধ করছো। তোমার স্বামী 10 বছর প্রবাসে থাকে, তোমার স্বামী 10 বছর প্রবাসে থাকে। প্রবাসী মাটিতে কেন গিয়েছে? কেন কেন গিয়েছে? তোমাকে ভালো রাখবার জন্য গিয়েছে, যেন ভবিষ্যতে আমরা ভালো থাকতে পারি। এই জন্যই কিন্তু আমি প্রবাসে গিয়েছি। আর তুমি কি করছো? তুমি বাইরের একটা ছেলের সাথে তুমি একান্ত সময় কাটিয়েছো। বাইরের একটা ছেলের সাথে তুমি দিন নাই রাত নাই তুমি বাসায় সময় কাটাইছো। অবশেষে সেই ছেলের সন্তান তোমার গর্ভে তুমি নিয়েছো। তোমার লজ্জা থাকা উচিত যে আমার স্বামী ওই প্রবাসী মাটিতে কষ্ট করে, ও না খেয়ে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে, ও প্রবাস থেকে আমার জন্য টাকা পাঠায়। আর আমি সেই টাকাগুলো আমি এই বাইরের ছেলেকে দিচ্ছি, বাইরের ছেলের সাথে সময় কাটাচ্ছি, এবং বাইরের ছেলের সন্তান তোমার গর্ভে তুমি রাখছো। তোমার লজ্জা থাকা উচিত, তোমার লজ্জা থাকা উচিত। আর তুমি কি করলা? আর তুমি কি করলো? তুমি আমার কষ্টের টাকা,
আমি কষ্ট করে পরিশ্রম করে তোমার জন্য আমি স্বর্ণ কিনেছি, তোমার জন্য আমি ডায়মন্ডের চেন কিনেছি, আর তুমি সেই টাকা পয়সা স্বর্ণ অলংকারগুলো লাখেজ ভর্তি করে এনে তুমি এই ছেলেকে তুমি দিয়ে দিলে। হাই রে, আয় রে দুনিয়া, আমি কাকে বিশ্বাস করলাম, কাকে ভালোবাসলাম, কাকে বিশ্বাস করে আমি তাকে বিয়ে করলাম। আচ্ছা, আমি কি তোমাকে বিয়ে করে ভুল করেছিলাম? আমি কি ভুল করেছিলাম তোমাকে ভালোবেসে? আমি কি ভুল করেছি তোমাকে প্রতি মাসে এত টাকা পয়সা দিয়ে? বলো, তুমি যখন যেটা চাইছো তখন সেটা আমি তোমাকে দিয়েছি। তোমার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করেছি, তোমার জন্য আমি আমার বাবা মাকে টাকা পর্যন্ত দিই না, তোমার জন্য। আর তুমি কি করলা? তুমি অবশেষে সেই সেই টাকা পয়সা নিয়ে তুমি এই বাইরের একটা ছেলেকে দিয়ে দিলে। ছি, আমার না ভাবতে না খুব ঘৃণা হচ্ছে যে আমার প্রিয় মানুষটা আজকে আমার সাথে এই ধরনের কাজটা করতে পারবে। আমার প্রিয় মানুষটার আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে আমার প্রিয় মানুষটার একটা অন্য ছেলে লাগবে তাকে সুখ দেবার জন্য। এই এই নারী, তোর বোঝা উচিত, বিয়ের পরে কোনো মেয়েকে যদি কোনো ছেলে ভালোবাসে তাহলে তাকে নিয়ে সংসার করার জন্য ভালোবাসে না, তাকে ব্যবহার করার জন্য ভালোবাসে, তার দেহ ভোগ করার জন্য ভালোবাসে, তাকে নিয়ে না বিয়ে করে সংসার করার জন্য না ভালোবাসে না। এই সেটা তুই বাস্তব প্রমাণ দেখ। তুই যে একটা বিবাহিত একটা নারী, সেই ছেলেরা জানার পরে তোর সাথে অ্যাফেয়ার করেছে শুধুমাত্র এই টাকা পয়সা লুটপাট করে নেবার জন্য, সংসার করার জন্য না। সেটা তুই যা বাস্তব প্রমাণ। তোদের মতন না অনেক মেয়েরা আছে, ওই স্বামী প্রবাসী মাটিতে কষ্ট করে, কত পরিশ্রম করে। আর তোদের মতন নারীরা স্বামীর ওই প্রবাসের কষ্টের টাকা অন্য ছেলেদেরকে খাওয়াই, অন্য ছেলেদের সাথে না ফুসে নুষ্টি করে। আর ওই প্রবাসের ওই ভাইটা কত কষ্ট করে শুধুমাত্র তার প্রিয় মানুষটার জন্য, যেমনটা আমি করেছি, যেমনটা আমার সাথে হয়েছে। যাই হোক, আমার তোর সাথে না কথা বলার না বিন্দুমাত্র আর রুচি নাই, যে আমি তোর সাথে কথা বলবো এই রুচিটা আমার আর নাই। আমার না ঘৃণা হচ্ছে, তোর মতো একটা নারীকে আমি বিয়ে করেছিলাম, তোর মতো একটা মেয়েকে আমি বিয়ে করেছিলাম, তোর মতো একটা মেয়েকে আমি আমার ফ্ল্যাটে জায়গা দিয়েছি, তোর মতো একটা নারীর জন্য না আমি আমার বাবা মাকে ত্যাগ করেছি। না, এটা ভাবা পড়ে না আমার খুব ঘৃণা হচ্ছে। কাকে আমি বিয়ে করেছিলাম, কাকে? তোর জীবনটা না এভাবেই ধ্বংস হয়ে যাবে। যে নারীরা ঘরের স্বামী থাকার পরেও পয় পুরুষ নিয়ে ঘুরে বেড়ায়, ফুর্তি নষ্টি করে, সেই নারীরা কখনো সংসার করতে পারে না, সেই নারীদেরকে নিয়ে কখনো সংসার হয় না। আর তোকে দিয়ে আমি আর কি বলবো, তোকে তো আর বলার কোনো কিছু নাই। আমার তো নীতিমতো আমার ঘৃণা করতেছে, তোর মুখে এখন শুধুমাত্র ইচ্ছে করতেছে তুই যে আমার স্ত্রী ছিলি, তুই আমার বউ ছিলি, আমার ভাবতে ঘৃণা করতেছে। যা, আমার সামনে থেকে চলে যা, তোর মুখ দেখে না আমার এখন ঘৃণা হচ্ছে, তোমার সামনে থেকে যা। ওগো, তুমি আমাকে মাফ করে দাও। আমি তো তোমার মুখ দেখাতে, কথা বলতেও তো লজ্জা বোধ করি। এই তোরে যে আমি এখন মাফ করব, আমি বুঝলাম আমার অর্থ সম্পদ নিয়ে গিয়েছে, কিন্তু তোর গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানের পরিচয় তুই কি দিবি? এই সন্তানের পরিচয় তুই কি দিবি? আমি তো কখনো মেনে নিতে পারবো না। আমি না, শুধুমাত্র এই দুনিয়াতে যতগুলো পুরুষ আছে, ওই পুরুষের প্রিয় মানুষটাকে যদি অন্য কোনো ছেলে ভোগ করে না, ওই নারীকে না কোনো পুরুষই নেবে না। কারণ পুরুষের না শখের নারী হয়, পুরুষের শখের নারী হয়। ওই শখের নারীর গায়ে যদি অন্য কোনো পুরুষ যদি টাচ করে না, তখন না ওইটা শখের নারী থাকে না, ওইটা রাস্তার নারী হয়ে যায়। রাস্তার নারী হয়ে যায়, তখন সে আর কখনো শখের নারী হতে পারে না। আমি কিভাবে পারবো তোকে আমার শখের নারী বানাইতে? আমি কিভাবে পারবো তোকে নিয়ে আমি এক রুমে এক ছাদের তলে কিভাবে থাকবো? আমাকে বোঝা, আমি পারবো না। আমি এই সুযোগটা তোকে আর কখনো দিতে পারবো না। আমার ভাবতে ঘৃণা করতেছে যে আমার স্ত্রীকে অন্য কোনো পুরুষ ইউজ করেছে, ব্যবহার করেছে। এই তোর নিজের বিবেকের কাছে প্রশ্ন কর, তুই কতটা অন্যায় করেছিস, কতটা অপরাধ করেছিস। তোর গর্বে কার সন্তান? ওটা তো আমার সন্তান না। আমি তো প্রবাসী মাটিতে 10 বছর কাটিয়েছি। আমি জানি আমি ভুল করছি, আমি জানি আমার ক্ষমা পাওয়ার যোগ্য না আমি, তাও বলতেছি তুমি আমাকে মাফ করে দাও। আমার তো যাওয়ার জায়গা নেই,
কোথাও নেই জায়গা। জায়গা যদি না থাকে তাহলে আমি তোমাকে বলবো, দুনিয়ার মুখ তুমিও দেখো না, তোমার পেটে অবৈধ সন্তানকেও দেখাও না। আমি শোনো, আমার ঘৃণা করতেছো তোর সাথে কথা বলতেছি, আমার না ঘৃণা করতেছো তোর সাথে কথা বলতে আমার ঘৃণা করতেছে। হায় আল্লাহ, আমি এগুলো কি করলাম? আমি আমার স্বামীকে ঠকাইলাম, আমার ফেরেশতার মতো আমি স্বামীকে ঠকাইলাম। আল্লাহ, তুমি আমাকে পথ দেখা দাও। এখন আমি কি করব বুঝতেছি না। আমি এই জীবন আর রাখবো না। আমি